নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা ত্রিপুরা টেট টু এক্সামের জন্য এসএসটি পেডাগোগি থেকে 35টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে 1 থেকে 35 নম্বর পর্যন্ত এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ভিডিওতে আলোচনা করব 36 থেকে 70 নম্বর পর্যন্ত এমসিকিউ নিয়ে। এর আগের ভিডিওটা যদি আপনারা এখনও না দেখে থাকেন, এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওর পিডিএফ ফাইলটা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 36, শিখনের মূল উদ্দেশ্য হলো অপশন এ রাজনৈতিক সচেতনতার বিকাশ, অপশন বি ব্যক্তিকে কর্মজগতের উপযোগী করে তোলা, অপশন সি আচরণের পরিবর্তন সাধন, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি আচরণের পরিবর্তন সাধন। এটাই হচ্ছে শিখনের মূল উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 37, শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবক হলেন অপশন এ ইএল থর্নডাইক, অপশন বি আইভান পেভলভ, অপশন সি আই.কে. ডেভিস, অপশন ডি নান অফ দেম। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি নান অফ দেম, কারণ শিক্ষণ উদ্দেশ্যের বর্গীকরণ প্রক্রিয়ার উদ্ভাবক হলেন বিএস ব্লুম অর্থাৎ বেঞ্জামিন ব্লুম। Bloom's taxonomy was originally published in 1956 by a team of cognitive psychologists at the University of Chicago. It is named after the committee's chairman, Benjamin Bloom. The committee identified 3 domains of learning or educational activities. আর এই 3টি ডোমেন হচ্ছে লার্নিংয়ের: কগনিটিভ ডোমেন, এফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। নেক্সট হচ্ছে 38 কোশ্চেন নাম্বার, শিক্ষণের নীতি হলো বিশেষ থেকে সাধারণ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ, অপশন সি এ এবং বি উভয়ই, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন সি এ এবং বি উভয়ই, অর্থাৎ বিশেষ থেকে সাধারণ, প্রত্যক্ষ থেকে পরোক্ষ, এই দুইটি হচ্ছে শিক্ষণের নীতি। এখন আমরা শিক্ষণের বিভিন্ন নীতিগুলো দেখে নেব। জানা থেকে অজানা অর্থাৎ নোন টু আননোন, সসীম থেকে অসীম অর্থাৎ ডেফিনিট থেকে ইনডেফিনিট, সহজ থেকে জটিল অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্স, মূর্ত থেকে বিমূর্ত অর্থাৎ কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, প্রকৃত থেকে প্রতিনিধি অর্থাৎ অ্যাকচুয়াল টু রিপ্রেজেন্টেটিভ, নির্দিষ্ট থেকে সাধারণ অর্থাৎ পার্টিকুলার টু জেনারেল, সমগ্র থেকে অংশের দিকে অর্থাৎ হোল টু পার্টস, আরোহী থেকে অবরোহী অর্থাৎ ইন্ডাকশন টু ডিডাকশন, বিশ্লেষণ থেকে সংশ্লেষণ অর্থাৎ অ্যানালাইসিস টু সিনথেসিস, অভিজ্ঞতা থেকে যুক্তিগ্রাহ্য অর্থাৎ এম্পিরিক্যাল টু রেশনাল, মনস্তাত্ত্বিক থেকে যৌক্তিক অর্থাৎ সাইকোলজিক্যাল টু লজিক্যাল। শিক্ষণের এই নীতিগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে রাখবেন। কোশ্চেন নাম্বার 39, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? অপশন এ বক্তৃতা পদ্ধতি একটি একমুখী প্রক্রিয়া, অপশন বি বক্তৃতা পদ্ধতি যুক্তি শক্তির বিকাশ ঘটায়, অপশন সি বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি বক্তৃতা পদ্ধতি যুক্তি শক্তির বিকাশ ঘটায়। সেটা সঠিক নয়, কারণ বক্তৃতা পদ্ধতি হচ্ছে একটি একমুখী প্রক্রিয়া, তার সাথে বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 40, তিনিই যোগ্য শিক্ষক যিনি অল্প সময়ে অনেক তথ্য প্রদান করতে পারেন, নাকি শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন, নাকি শ্রেণীকক্ষ নিয়ন্ত্রণ করতে পারেন, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন বি শিক্ষার্থীর মধ্যে প্রেরণা সঞ্চার করতে পারেন যিনি, তিনিই হচ্ছেন একজন যোগ্য শিক্ষক। নেক্সট কোশ্চেন, শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয় কোনটি? শিক্ষণ পদ্ধতি, না পাঠ্যক্রম, না পাঠ্যপুস্তক, না উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ টিচিং মেথড। সেটাই হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান প্রক্রিয়াকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে সবচেয়ে উপযোগী বিষয়। কোশ্চেন নাম্বার 42, সবচেয়ে নির্ভরযোগ্য ও যথার্থ পরীক্ষা হলো নৈর্ব্যক্তিক পরীক্ষা, রচনাধর্মী পরীক্ষা, মৌখিক পরীক্ষা, উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ নৈর্ব্যক্তিক পরীক্ষা অর্থাৎ অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন অর্থাৎ এমসিকিউ টাইপ এক্সাম। কোশ্চেন নাম্বার 43, এমসিকিউ টাইপ পরীক্ষা হলো রচনাধর্মী পরীক্ষা, মৌখিক পরীক্ষা, নৈর্ব্যক্তিক পরীক্ষা, উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি নৈর্ব্যক্তিক পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপ পরীক্ষা অর্থাৎ অবজেক্টিভ টাইপ এক্সামিনেশন। কোশ্চেন নাম্বার 44, গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষাবর্ষের অন্তিম পর্যায়ে পরীক্ষা গ্রহণ করা হয়, বহি পরীক্ষা দ্বারা শিক্ষার্থীদের মূল্যায়ন হয়, অপশন সি এ ও বি উভয়ই, অপশন ডি উপরের কোনোটি নেই। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন ডি উপরের কোনোটি নয়। গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে এই দুইটা অপশনই হবে না। মূল্যায়ন কি, গঠনগত মূল্যায়ন কি, সেগুলো এখন আমরা জেনে নেব।
মূল্যায়ন কি? মূল্যায়ন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য বা শিক্ষণফল অর্জনে শিক্ষার্থীরা কতটুকু এগিয়েছে তা নিরূপণ করা হয়। এটি ধারাবাহিক প্রক্রিয়াও বটে। কোনো বিষয়ের উদ্দেশ্য শিক্ষার্থীরা কতটুকু আয়ত্ত করতে পেরেছে তা নিরূপণের জন্য নিরবিচ্ছিন্নভাবে শিক্ষার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ, বিচার বিশ্লেষণ ও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন বলে। শিক্ষাবিজ্ঞানের ক্ষেত্রে মূল্যায়ন হলো কোনো শিক্ষার্থীর সাফল্য বা ব্যর্থতা পরিমাপ করে তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। মূল্যায়নের মধ্যে শিক্ষার্থীর কৃতিত্বের পরিমাণগত ও গুণগত বর্ণনা এবং বর্ণনার ভিত্তিতে তার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ অন্তর্ভুক্ত। শিক্ষাক্ষেত্রে সাধারণত দুই ধরনের মূল্যায়ন করা হয়। একটা হচ্ছে ধারাবাহিক বা গাঠনিক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেমন পাঠ চলাকালীন প্রশ্ন করা, লিখিত বা মৌখিক পরীক্ষা, শ্রেণীর কাজ, বাড়ির কাজ, কুইজ, চেকলিস্ট ইত্যাদি। এগুলো হচ্ছে ধারাবাহিক বা গাঠনিক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আরেকটা রয়েছে সামষ্টিক বা চূড়ান্ত মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট। সেমিস্টার বা সাময়িক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীর পাশ ফেল নির্ধারণের জন্য মূল্যায়ন, যা কোর্সের সমাপ্তিতে বা বছরের শেষে হয়ে থাকে, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 45। পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্যানুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটি ভারতবর্ষের শিক্ষার কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? অপশন এ প্রাক প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, উপরের কোনোটি নেই। সেটা হবে মাধ্যমিক শিক্ষার সাথে পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তথ্যানুযায়ী যৌক্তিক সক্রিয়তার স্তরটি সম্পর্কিত। কীভাবে সেটা এখন আমরা জেনে নেব। পিয়াজের জ্ঞানমূলক স্তরকে 4টি ভাগে ভাগ করা হয়, আমরা এটা সবাই জানি। আর সেগুলো হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ, যেটা জন্ম থেকে 2 বছর থাকে। তারপর রয়েছে প্রাক সক্রিয়তা স্তর অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর পর্যন্ত। 3 নম্বর রয়েছে মূর্ত সক্রিয়তা স্তর অর্থাৎ কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর। এরপর রয়েছে যৌক্তিক সক্রিয়তা স্তর অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ 11 থেকে 18 বছর। আর এই সময়ই আমাদের মাধ্যমিক এক্সাম হয়ে থাকে, তাই আনসারটা হবে মাধ্যমিক শিক্ষা। কোশ্চেন নাম্বার 46। নিচের কোনটি গণতান্ত্রিক পাঠ্যক্রম রচনার ভিত্তি নয়? ধর্মীয় ভিত্তি, সামাজিক ভিত্তি, সাংস্কৃতিক ভিত্তি, উপরের কোনোটি নেই। সঠিক আনসারটা হবে ধর্মীয় ভিত্তি। বিবাহ হলো একটি সামাজিক প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, নৈতিক প্রতিষ্ঠান, উপরের কোনোটি নেই। আনসার হবে সামাজিক প্রতিষ্ঠান। নেক্সট কোশ্চেন। এপিস্টেমোলজি শব্দটি এসেছে গ্রিক এপিস্টিম থেকে, ল্যাটিন এপিস্টিম থেকে, গ্রিক এপিস্টিম থেকে, উপরের কোনোটি নেই। আনসারটা হবে গ্রিক এপিস্টিম থেকে এপিস্টেমোলজি শব্দটি এসেছে। এপিস্টেমোলজি কি সেটা এখন আমরা জেনে নেব। এপিস্টেমোলজি is the branch of philosophy that studies the nature of knowledge and how we know what we know. Developmental epistemology, also known as Piaget's genetic epistemology, is the study of how knowledge develops in children. অর্থাৎ এপিস্টেমোলজি অর্থ হচ্ছে জ্ঞানতত্ত্ব হলো দর্শনের শাখা যা জ্ঞানের প্রকৃতি এবং কীভাবে আমরা তা জানি তা অধ্যয়ন করা। উন্নয়নমূলক জ্ঞানতত্ত্ব, যাকে পিয়াজেটের জেনেটিক জ্ঞানতত্ত্ব বলা হয়, তা হলো শিশুদের মধ্যে জ্ঞান কীভাবে বিকাশ লাভ করে তার অধ্যয়ন। নেক্সট কোশ্চেন নাম্বার 49। পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য হলো পাঠ্যক্রমের কার্যকারিতা বিচার করা, সিলেবাসকে সংশোধন করা, পাঠ্যক্রমের পরিবর্তন করা, উপরের কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন এ পাঠ্যক্রমের কার্যকারিতা বিচার করা, সেটাই হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নের উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 50। পাঠ্যক্রম হলো একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যকলাপ, শ্রেণীকক্ষের কার্যকলাপ, সিলেবাস, উপরের কোনোটি নেই। সঠিক অ্যান্সারটা হবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যকলাপই হচ্ছে পাঠ্যক্রম। নেক্সট কোশ্চেন। সিলেবাস হলো পাঠ্যপুস্তকের অংশ, শ্রেণীকক্ষের অংশ, পাঠ্যক্রমের অংশ, উপরের কোনোটি নেই। সিলেবাস হলো পাঠ্যক্রমের অংশ অর্থাৎ কারিকুলামের অংশ। নেক্সট কোশ্চেন নাম্বার 52। পাঠ্যক্রম যার কৃষ্টিকে প্রতিফলিত করে সেটি হলো সমাজ, বিদ্যালয়, গৃহ, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে সমাজ। পাঠ্যক্রম সমাজের কৃষ্টিকে প্রতিফলিত করে। কোশ্চেন নাম্বার 53। নিম্নলিখিত কোন ধরনের প্রশ্নাবলী ব্যক্তি সাপেক্ষতা থেকে মুক্ত? রচনাধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন, উপরের কোনোটি নেই। আনসার হবে নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 54। নিম্নলিখিত কোনটিকে সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে গণ্য করা হয়? গৃহকাজ, প্রকল্প, শিক্ষামূলক ভ্রমণ, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে শিক্ষামূলক ভ্রমণ হচ্ছে সহপাঠ্যক্রমিক কার্যাবলী অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। কোশ্চেন নাম্বার 55। প্যাডাগজি শব্দটি দ্বারা বোঝানো হয় শিক্ষণের পদ্ধতিকে, বিদ্যালয় প্রশাসনের পদ্ধতিকে, শিক্ষাদানের পদ্ধতি ও প্রয়োগশীলতাকে, উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি
শিক্ষাদানের পদ্ধতি ও প্রয়োগশীলতাকে প্যাডাগজি শব্দটি দ্বারা বোঝানো হয়। কোশ্চেন নাম্বার 56, পশ্চাৎ দৃষ্টি অর্থাৎ হিন্ডসাইট হলো চেষ্ট ভ্রান্তি ফল, অন্তর্দৃষ্টির ফল, সক্রিয় অনুবর্তনের ফল, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অন্তর্দৃষ্টির ফল হচ্ছে পশ্চাৎ দৃষ্টি। এখন আমরা সেটা সম্পর্কে জেনে নেব। জার্মান 3 বিজ্ঞানী কোফকা, কোহলার ও ওয়ার্দিমার গ্যাস্টাল তত্ত্বের প্রচলন করেন। গ্যাস্টাল তত্ত্বের অর্থ হলো অবয়ব, আকৃতি বা রূপরেখা। এই গ্যাস্টালবাদীরা সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের প্রচলন করেন। 1913 থেকে 1917 সাল পর্যন্ত আফ্রিকার টেনেরিফ দ্বীপে মনোবিজ্ঞানী কোহলার সুলতান নামে একটি শিম্পাঞ্জি নিয়ে সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের উপর পরীক্ষাটি করেন। এই মতবাদ অনুসারে শিখন একটি সামগ্রিক প্রক্রিয়া, অংশবিশেষের সমষ্টি নয়। কোনো একটি বস্তুর বিচ্ছিন্ন অংশের মাধ্যমে সামগ্রিক রূপটি উপলব্ধি করা যায় না, সমগ্রভাবে প্রত্যক্ষ করা দরকার। যখন সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ মনে জাগরিত হয় এবং বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি করা হয়ে থাকে, তাকেই বলে অন্তর্দৃষ্টিমূলক শিখন। তাই অন্তর্দৃষ্টি অভিজ্ঞতা মূলত ক্ষমতা, এটি সহজাত নয়, অর্থাৎ জন্ম থেকে অর্জিত নয়। অতীত অভিজ্ঞতা অর্থাৎ পশ্চাৎদৃষ্টি ও ভবিষ্যৎ চিন্তন দুয়েরই প্রয়োজন। সমগ্রতাবাদী বা গ্যাস্টালবাদীরা এই অন্তর্দৃষ্টি শিখনের ক্ষেত্রে 3টি নীতির কথা বলেন। প্রথমটা হচ্ছে অন্তর্দৃষ্টি নীতি, সমগ্রতার নীতি, আরেকটা হচ্ছে আকস্মিক সমাধানের নীতি। এগুলো হচ্ছে নীতি। কোশ্চেন নাম্বার 57, মূল্যায়নের 3টি মাত্রা কে উল্লেখ করেছেন? ইউনেস্কো, এনসিআরটি, বেঞ্জামিন ব্লুম, উপরের কোনোটি নয়। আনসার হবে অপশন সি, বেঞ্জামিন ব্লুম। অধ্যাপক বিএস ব্লুম শিক্ষার উদ্দেশ্য, শিখন অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে সম্পর্ককে একটি ত্রিভুজের সাহায্যে ব্যাখ্যা করেছেন। ব্লুমের এই ধারণাকে বলা হয় মূল্যায়ন ত্রিভুজ। সেটা এখন আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন মূল্যায়ন ত্রিভুজ। একদিকে রয়েছে শিক্ষার উদ্দেশ্য, এরপর রয়েছে শিখন অভিজ্ঞতা, মূল্যায়ন পদ্ধতি। এগুলো হচ্ছে মূল্যায়নের 3টি মাত্রা। কোশ্চেন নাম্বার 58, ইউনিসেফ এর সম্পূর্ণ রূপটি হলো? অপশন ডি হবে এখানে উপরের কোনোটি নেই, অর্থাৎ ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, এটাও হবে না। ইউনাইটেড নেশনস ইনফরমেশন কালচার অ্যান্ড এডুকেশনাল ফর্ম, এটাও হবে না। ইউনাইটেড ন্যাশনাল কালচার অ্যান্ড এডুকেশনাল ফান্ড, সেটাও হবে না। আনসারটা হবে দ্য ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, সেটাই হবে ইউনিসেফ এর সম্পূর্ণ রূপ। কোশ্চেন নাম্বার 59, শিক্ষার অধিকার আইন আরটি 2009 নিচের কোন নামে পরিচিত? অপশন এ, দ্য রাইট অফ চিলড্রেন টু কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, অপশন বি, দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, অপশন সি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, অপশন ডি উপরের কোনোটি নয়। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, সেটাই হবে আরটি 2009 এর সম্পূর্ণ রূপ। এখন আমরা শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি 2009 এর কিছু বৈশিষ্ট্য দেখে নেব। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এই বৈশিষ্ট্যগুলো আপনারা জেনে রাখবেন। ভারতের 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা, বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ করার আগে কোনো শিশুকে ফেল করানো, বহিষ্কার করা বা কোনো বোর্ডের পরীক্ষায় পাশ করতে বাধ্য করা যাবে না। 2 নম্বরে আছে, যদি 6 বছরের বেশি বয়সী কোনো শিশু স্কুলে ভর্তি না হয়ে থাকে বা তার বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে তাকে তার বয়সের অনুযায়ী শ্রেণীতে ভর্তি করাতে হবে। যদি কোনো শিশুকে তার বয়স অনুযায়ী কোনো শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়, তাহলে সে যাতে অন্যদের সঙ্গে একই মানে পৌঁছাতে পারে সেজন্য নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। বুনিয়াদী শিক্ষা পাওয়ার লক্ষ্যে ভর্তি হওয়া প্রতিটি শিশু বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পাবে, এমনকি তার বয়স যদি 14 বছরের পেরিয়েও যায়, তাহলেও সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, বুনিয়াদী শিক্ষার ভর্তি হওয়ার ক্ষেত্রে শিশুর বয়স তার জন্মের শংসাপত্র অনুযায়ী নির্ণীত হবে। এই শংসাপত্র জন্ম, মৃত্যু, বিবাহ, নিবন্ধীকরণ আইন 1856 বা নির্দেশিত অন্য কোনো নথি দ্বারা প্রমাণিত হলেই হবে। শুধুমাত্র বয়সের শংসাপত্রের অভাবে কোনো শিশুর স্কুলে ভর্তি আটকানো যাবে না। 4 নম্বর হচ্ছে, যে শিশু বুনিয়াদী শিক্ষা শেষ করবে তাকে শংসাপত্র দিতে হবে। 5 নম্বর হচ্ছে, ছাত্র শিক্ষক অনুপাত নির্দিষ্ট করার বিষয়ে উদ্যোগী হতে হবে। 6 নম্বর, প্রতিটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষের জন্য 25% সংরক্ষণের ব্যবস্থা অবশ্যই করতে হবে। 7 নম্বর হচ্ছে, শিক্ষার গুণমানের উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 বছরের মধ্যে যথাযথ পেশাদার ডিগ্রি অর্জন করতে না পারলে শিক্ষকদের চাকরি থাকবে না। 8 নম্বর হচ্ছে, প্রতি 3 বছরের মধ্যে স্কুলের পরিকাঠামোর উন্নতি ঘটাতে হবে, যেখানে সমস্যা আছে সেখানে, তা না হলে স্কুলের অনুমোদন বাতিল করা হবে। আর 9 নম্বর হচ্ছে, অর্থনৈতিক দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকার ভাগাভাগি করে বহন করবে।
এগুলোই হচ্ছে আরটি অ্যাক্ট 2009-এর বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন নাম্বার 60, শিক্ষার অধিকার আইন আরটি 2009 কোন বয়স্তরের শিশুদের শিক্ষার গুরুত্বপূর্ণ দিক সমূহ নিয়ে পর্যালোচনা ও দিক নির্দেশ করেছে? অপশন এ 4 থেকে 14 বছর, 6 থেকে 14 বছর, 3 নাম্বার 6 থেকে 16 বছর, 4 নাম্বার 6 থেকে 18 বছর। আনসার অপশন বি 6 থেকে 14 বছর এই বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার আইন আরটি 2009 কার্যকরী। কোশ্চেন নাম্বার 61, সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংগঠন শিক্ষা বিষয়ের সঙ্গে সম্পর্কিত? সেটা কি ইউনেস্কো হবে, না ইউনিসেফ হবে, না ইউএনও হবে, না ইউএনএসসি হবে? আনসারটা হবে ইউনেস্কো হবে। দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এই সংস্থাটি ইউএনের যেটা শিক্ষার বিষয়ের সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন নাম্বার 62, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খেলাধুলা করা কেন উচিত? এতে তারা শারীরিকভাবে শক্তিশালী হয়, এতে শিক্ষকদের কাজে সুবিধা হয়, এটি সময় কাটাতে সাহায্য করে, এর ফলে শিক্ষার্থীদের সহযোগিতা ও শারীরিক ভারসাম্য বৃদ্ধি পায়। এর সঠিক অ্যান্সারটা হবে অপশনটি, এর ফলে শিক্ষার্থীদের সহযোগিতা ও শারীরিক ভারসাম্য বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 63, কার্যকরী শিক্ষণের একটি কাজ হলো শ্রেণীকক্ষে কঠিন নিয়মানুবর্তিতা, ছাত্রছাত্রীদের স্বশিক্ষণ, সাবলীল ও যথাযথ আদান প্রদান, নিয়মিত শিক্ষণ। এখানে সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, সাবলীল ও যথাযথ আদান প্রদান, সেটি হচ্ছে কার্যকরী শিক্ষণের একটি কাজ। কার্যকরী শিক্ষণ কি সেটা এখন আমরা জেনে নেব। যে কোনো শিক্ষণ প্রক্রিয়ার প্রত্যেক শিক্ষকই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ চায়, সেজন্য তিনি শিক্ষণকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের চেষ্টা করে। এই কারণে শিক্ষক বিভিন্ন রকম পদ্ধতি, নিয়ম রীতি ব্যবহার করে থাকে পাঠকে কার্যকরী করার উদ্দেশ্যে। যখন এই ধরনের পরিবেশ তৈরি করে শিক্ষক শিক্ষণ কার্য সম্পন্ন করে, তখন তাকে কার্যকরী শিক্ষণ বলে। এটি সম্পূর্ণভাবে শিক্ষাদানের কাজে শিক্ষকদের আগ্রহের উপর নির্ভর করে। নেক্সট কোশ্চেন নাম্বার 64, পরিবার হলো প্রথাগত শিক্ষার একটি মাধ্যম, প্রথা বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম, প্রথাহীন শিক্ষার একটি মাধ্যম, দূর শিক্ষার একটি মাধ্যম। আনসার হবে প্রথা বহির্ভূত শিক্ষার একটি মাধ্যম হচ্ছে পরিবার। এখন আমরা শিক্ষার তিনটি মাধ্যম জেনে নেব, অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, নিয়ম বহির্ভূত বা প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে জেনে নেব, যেগুলোর ইংলিশ ফর্ম হচ্ছে ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন। প্রথম আমরা নিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে জেনে নেব, অর্থাৎ ফর্মাল এডুকেশন সম্পর্কে জেনে নেব। শিক্ষার্থীদের বিভিন্ন বয়স অনুযায়ী পূর্ব নির্ধারিত লক্ষ্য ও উদ্দেশ্যের ভিত্তিতে সামাজিক ব্যবস্থার মধ্যে যে সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট শিক্ষার ব্যবস্থা করা হয় তাকে নিয়ন্ত্রিত শিক্ষা বলে। নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এরপর রয়েছে অনিয়ন্ত্রিত শিক্ষা, অর্থাৎ ইনফর্মাল এডুকেশন। যেমন অনিয়ন্ত্রিত শিক্ষা হলো এমনই এক শিক্ষা যা মানব জীবনের যে কোনো পর্যায়ে যে কোনো সময়ে অনিয়ন্ত্রিতভাবে বা অপরিকল্পিতভাবে ঘটে। গৃহ পরিবেশ বা পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব, রাষ্ট্র, খেলার মাঠ, বই, সংবাদপত্র, বেতার, চলচ্চিত্র, দূরদর্শন, কম্পিউটার সবই অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা হিসেবে বিবেচিত হয়। নেক্সট রয়েছে প্রথা বহির্ভূত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন। অনিয়ন্ত্রিত শিক্ষা এবং নিয়ন্ত্রিত শিক্ষার মাঝামাঝি পর্যায়ে এক শিক্ষা ব্যবস্থা যা অনিয়ন্ত্রিত শিক্ষার মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণমুক্ত নয়, আবার নিয়ন্ত্রিত শিক্ষার মতো বাধা ধরা নিয়মে আবদ্ধও নয়। এই শিক্ষাই হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা। নিয়ম বহির্ভূত শিক্ষার মাধ্যম হলো মুক্ত বিদ্যালয়, অর্থাৎ এনআইওএস, মুক্ত বিশ্ববিদ্যালয়, ইগনু, এনএসওইউ, দূরাগত শিক্ষা, অনলাইন কোর্স ইত্যাদি। আশা করি আপনারা এখান থেকে নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা সম্পর্কে জানতে পেরেছেন, সেগুলো নিয়ে আর সমস্যা হবে না। কোশ্চেন নাম্বার 65, শিক্ষণ কার্যকরী হয় যদি শিক্ষক বক্তৃতা দানে অভিজ্ঞতা সম্পন্ন হন, তার পাঠদানের বিষয়ে সুদক্ষ হন, কর্তৃত্বপূর্ণ হন, প্রাথমিক ভাবনার স্তর থেকে পাঠদান শুরু করেন। সঠিক আনসারটা হবে তার পাঠদানের বিষয়ে যদি তিনি সুদক্ষ হন তাহলে শিক্ষণ কার্যকরী হয়। কোশ্চেন নাম্বার 66, প্রজেক্ট সম্পর্কে কোনটি সত্য? এটি একটি উদ্দেশ্যপূর্ণ সক্রিয়তা, এটিকে প্রাকৃতিক পরিবেশে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এটি গ্রামীণ জীবনে সম্পাদিত হয়, এটি একটি শিক্ষক কেন্দ্রিক সক্রিয়তা। আনসারটা হবে এটি একটি উদ্দেশ্যপূর্ণ সক্রিয়তা। কোশ্চেন নাম্বার 67, বন্ধু গোষ্ঠীর সংস্কৃতি সাহায্য করে, অর্থাৎ পেয়ার কালচার কন্ট্রিবিউটস ইন সামাজিকীকরণে। অপশন বি আত্মমুখীনতায়, অপশন সি এ এবং বি উভয়ই উপরের কোনোটি নেই। আনসারটা হবে সামাজিকীকরণে সাহায্য করে বন্ধু গোষ্ঠী, অর্থাৎ পেয়ার কালচার। কোশ্চেন নাম্বার 68, ব্ল্যাকবোর্ডে লেখার সময় কোনটি সবচেয়ে জরুরি? ভালো হাতের লেখা, লেখার স্বচ্ছতা, বড় বড় অক্ষরে লেখা, সরল লেখা বজায় রাখা। আনসার হবে ভালো হাতের লেখা, সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখার সময় শিক্ষকরা নজর রাখবেন।
সাথে অপশন বি যেটা আছে লেখার স্বচ্ছতা, সেটাও সঠিক অ্যান্সার হতে পারত। ভালো হাতের লেখার সাথে লেখার স্বচ্ছতাও থাকবে। তার অ্যান্সারটা হয়েছে অপশন এ, ভালো হাতের লেখা ব্ল্যাকবোর্ডে লেখার সময় সবচেয়ে জরুরি। কোশ্চেন নাম্বার 69, ছাত্রছাত্রীদের আগ্রহ বজায় রাখার জন্য শ্রেণীকক্ষে একজন শিক্ষকের শিক্ষা সহায়ক উপাদান অর্থাৎ টিএলএম ব্যবহার করা উচিত। বিষয়টি পাঠ করা উচিত, প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত, ধারাবাহিক বক্তৃতা দান করা উচিত। আনসারটা হবে শিক্ষা সহায়ক উপাদান অর্থাৎ টিএলএম ব্যবহার করা উচিত। শ্রেণীকক্ষে আগ্রহ বজায় রাখার জন্য শিক্ষকদের শিক্ষা সহায়ক উপাদান অর্থাৎ টিএলএম ব্যবহার করা উচিত। এখানে কিছু শ্রবণভিত্তিক উপকরণ রয়েছে, দর্শনভিত্তিক উপকরণ রয়েছে, দর্শনভিত্তিক উপকরণ রয়েছে, অনুসন্ধানমূলক উপকরণ রয়েছে, কর্মসম্পাদনমূলক উপকরণ রয়েছে। আপনারা ভিডিওর রেজুলেশনটা বাড়িয়ে এগুলো দেখে নেবেন। শ্রবণভিত্তিক উপকরণের মধ্যে রয়েছে রেডিও, টেপ রেকর্ডার, মাইক্রোফোন, সাউন্ড বক্স। দর্শনভিত্তিক উপকরণের মধ্যে রয়েছে পাঠ্যপুস্তক, বিভিন্ন রেফারেন্স বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন, মডেল, চার্ট, চকবোর্ড, হোয়াইট বোর্ড, আরও অনেকগুলো রয়েছে। শ্রবণ দর্শনভিত্তিক উপকরণের মধ্যে রয়েছে টেলিভিশন, ভিডিও প্লেয়ার, মনিটর, কম্পিউটার, চলচ্চিত্র। আর অনুসন্ধানমূলক উপকরণের মধ্যে রয়েছে রাসায়নিক দ্রব্য সামগ্রী, পরিমাপক যন্ত্র, পরীক্ষণ যন্ত্র। কর্মসম্পাদনমূলক উপকরণের মধ্যে রয়েছে খামার, মিউজিয়াম, পরিবেশ, প্রকৃতি এগুলো। আজকের জন্য লাস্ট কোশ্চেন নাম্বার 70, একজন শিক্ষকের মূল লক্ষ্য হলো ছাত্রছাত্রীদের পরীক্ষার পাশে সহায়তা করা, ছাত্রছাত্রীদের নিয়মানুবর্তী করে তোলা, ছাত্রছাত্রীদের দক্ষতা বিকশিত করা, উপরের কোনোটি নেই। এখানে সঠিক আনসারটা হবে অপশন সি, ছাত্রছাত্রীদের দক্ষতা বিকশিত করা, সেটাই হচ্ছে একজন শিক্ষকের মূল লক্ষ্য। আজকের এই ভিডিওটা এতটুকুই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে। আপনারা ভালোভাবে এক্সামের জন্য প্রিপারেশান নিন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।